আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আর এই তো দেখতে দেখতে কিন্তু চলে আসছে পবিত্র রমজান মাস, আর মাত্র কয়েকটা দিন বাকি। তো এর মধ্যেই কিন্তু আমাদের রমজানের জন্য কিছুটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যদি আমরা রমজানের সময়টাকে একটু রিল্যাক্সে থাকতে চাই বা ইবাদত বন্দেগী ভালোভাবে করতে চাই। তো আমি ভাবলাম যে রমজানের পুরো মাসটাকে একটু যাতে সহজ করে কাটানো যায়, এজন্য আজকে কিছু প্রিপারেশন নিয়ে রাখবো। আর সেজন্য আমি এখানে একটা তরকারি রান্না করে নিয়েছি, যাতে করে আমাদের দুপুরের খাওয়া হয়ে যায়। আর যেহেতু কালকে কিছু রান্না করা ছিল সেগুলোও আছে, সেজন্য আমি ঝটপট একটা তরকারি রান্না করে নিচ্ছি। এরপর আমি চলে যাব আমার রমজানের কিছু কাজ আগিয়ে রাখতে, রমজানের কিছু প্রস্তুতি নিতে। তো পুরো ব্লগ জুড়ে আপনাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন। এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা সময় এবং সুযোগ করে দেখে নিতে পারবেন। আর ইতোমধ্যে যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে পেঁয়াজটা কিছুটা ভাজা হওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ এবং মাংসটা কিছুক্ষণ তেলে একটু ভেজে নিয়ে তারপরে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে মাংসটাকে কষিয়ে মাংসটা রান্না করে নিব। আর এখনও যেহেতু সকালের নাস্তাটা করা হয়নি, তাই ভাবলাম খুব শর্টকাটে এবং সিম্পল একটা নাস্তা করে নিই। এই জন্য হচ্ছে আমি মাংসটাকে কষাতে দিয়ে আমার সকালের নাস্তাটা রেডি করব। পাশের চুলোতে আমি হচ্ছে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম এবং হচ্ছে এই তো আমার মুরগির মাংসটা কিন্তু দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। এখানে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি এবং এরপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পবিত্র রমজান মাসটা কিন্তু আমরা দীর্ঘ অপেক্ষার পরে পেয়ে থাকি। আমরা সারা বছর কিন্তু অপেক্ষা করি কবে এই মাসটা আসবে এবং কবে আমরা এই মাসটাকে আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারবো, সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারবো। আর সারাদিন রোজা রাখার পরে কিন্তু একটু ভালো খাবার বা খাবার দাবারের প্রিপারেশনও করতে হয়, তো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সময় চলে যায়। আর শারীরিকভাবে অনেকটা কিন্তু আমরা উইক হয়ে যাই সারাদিন রোজা রাখার পরে। তো সেজন্য যদি আমরা আগে থেকেই কিছু কাজ আগিয়ে রাখি তাহলে হচ্ছে আমরা সারাদিন মোটামুটি রিল্যাক্সেই থাকতে পারবো এবং হচ্ছে আমরা আমাদের যে ইবাদত বন্দেগী সেগুলো ভালো করে পালন করতে পারবো এবং আমাদের প্রতিদিনের যে ইফতার আয়োজন সেটাও অনেকটা সহজ হয়ে যাবে। তো সেজন্যই আজকের এই প্রিপারেশনগুলো আমি নিয়ে রাখবো ভাবছি। তো এই তো আমার সকালের নাস্তাটা আমি এখন রেডি করে নিয়েছি। ডিমটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি কয়েকটা ফ্রুটস কেটে নিয়েছি। আর এখানে বাসায় কেক ছিল, তো ভাবলাম যে একটু কেক নিয়ে নিই। এতে করে হচ্ছে মোটামুটি একটা হেলদি একটা ব্রেকফাস্ট হয়ে যাবে এবং এটা অনেকটা এনার্জিও দিবে। সকালে নাস্তা করতে করতে এর মধ্যে কিন্তু আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। রোজার ইফতার আইটেমের মধ্যে যে শুকনো বাজারগুলো দরকার হয় তো সেগুলো আমি আগে থেকে করে রেখেছি এবং এখন একটু একটু করে গুছিয়ে রাখছি। এখানে খেজুর নিয়ে আসা হয়েছিল গতকালকে, তো সেগুলোকে আমি একটা বক্সে ভরে রেখে দিচ্ছি। তো এখানে যতটুকু খেজুর আছে এটা আমাদের পুরো রমজান মাসের জন্য হয়ে যাবে। আর এরপরে হচ্ছে এই ছোলাগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোকে হচ্ছে আমি একদমই বেশি করে সিদ্ধ করে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির বা 1.5 কেজি পরিমাণ ছোলা হবে। এগুলোকে সিদ্ধ করে এখন আমি এরকম একটা জিপ ব্লক ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছি। এটার যেটা সুবিধা সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু ছোলা সিদ্ধ করা এবং সেই ছোলা দিয়ে ছোলা রান্না করা, এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা সময় চলে যায় কিন্তু ছোলা সিদ্ধ হতে। তো আমি যেটা করি প্রতি রমজানে প্রথমে রমজানের শুরুর দিকে আমি বেশ কিছু ছোলা একসঙ্গে সিদ্ধ করে এভাবে একটা এয়ারটাইট বক্সের মধ্যে অথবা এরকম জিপার ব্যাগগুলোর মধ্যে আমি ভরে রেখে দিই। আর ছোলা ফ্রোজেন করার ক্ষেত্রে আমার মনে হয় যে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রাখার প্রয়োজন নেই, কারণ আমি দেখেছি যতবার আমি ফ্রোজেন করেছি হালকা করে একটু প্রেস করে দিলে ছোলাগুলো যে একসঙ্গে লেগে থাকে সেটা আলাদা হয়ে যায়। তো সেজন্যই আমি যেটা করি এভাবে একটার মধ্যে করে রেখে দিই, সেটা হোক ব্যাগ কিংবা প্লাস্টিকের বক্স।
আর এরপরে এখানে হচ্ছে খেসারির ডাল এবং মসুরের ডাল আমি একসঙ্গে করে ব্লেন্ড করে রেখেছি। আর আমার কাছে খেসারি এবং মসুরের ডাল একসঙ্গে ব্লেন্ড করে পেঁয়াজুটা বানালে মনে হয় পেঁয়াজুটা অনেকটা ক্রিস্পি থাকে এবং একদমই শক্ত হয়ে যায় না। শুধু খেসারির ডাল দিয়ে পেঁয়াজু বানালে আমার কাছে মনে হয় অনেক বেশি শক্ত হয়ে যায়, কেমন যেন খেতে বেশি একটা ভালো লাগে না। তো দুটো ডাল মিক্সড করে এখন আমি এটাকে ব্লেন্ড করে দুটো বক্সের মধ্যে ভাগ করে রেখে দিচ্ছি। আর এগুলো যতটুকু পরিমাণ আছে এটা দিয়ে কিন্তু আমার প্রায় রমজানের অর্ধেকটা সময় চলে যাবে। এখানে আমি কিছুটা বক্সে এভাবে ভরে রেখে দিচ্ছি এবং কিছু আমি হচ্ছে পেঁয়াজুর আকৃতি করে তারপরে আমি হচ্ছে এয়ারটাইট বক্সের মধ্যে করে ফ্রোজেন করে রাখবো। আর এই দুইভাবে রাখলে যেটা সুবিধা, যখন আমার শেপ করে রাখা পেঁয়াজগুলো শেষ হয়ে যাবে তখন আমি আমার প্রয়োজন মতো এখান থেকে বের করে নিয়ে আমি সঙ্গে সঙ্গেই পেঁয়াজগুলোকে বানিয়ে নিয়ে তারপরে সেগুলো ভেজে নিতে পারবো। আর এই তো পেঁয়াজু বানিয়ে রাখার জন্য এখানে হচ্ছে আমি পেঁয়াজুতে যে পরিমাণ মশলা যা কিছু দিতে হয় সব কিছু দিয়ে এগুলোকে আমি একসাথে মাখিয়ে তারপরে হচ্ছে আমি পেঁয়াজুটা বানিয়ে একটা ট্রের মধ্যে রেখে দেব। আর অবশ্যই ট্রের মধ্যে যখন আমরা রাখবো বা কোনো প্লেটে যখন আমরা রাখবো তখন অবশ্যই একটা থেকে আরেকটা এভাবে আলাদা আলাদা যাতে থাকে, স্পেস থাকে, এভাবে রাখতে হবে যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এটা হচ্ছে আমি 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এগুলোকে হচ্ছে জিপার ব্যাগ বলেন বা প্লাস্টিকের বক্স বলেন, আমি এভাবে কিন্তু রেখে দিলে এটা হচ্ছে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না এবং আমি জাস্ট ইফতারের আগ মুহূর্তে এগুলোকে আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে তাড়াতাড়ি করে ভেজে নিতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমার টাইমটা অনেকটা সেভ হয়ে যাবে। আর এভাবে খাবার ফ্রোজেন করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে বক্সের মধ্যে বা যে ব্যাগের মধ্যে আমরা রাখবো যাতে করে সেখানে ফ্রিজের হাওয়া প্রবেশ করতে না পারে। প্রতিদিনই কিন্তু ইফতার একই ধরনের খাবার দাবার যেমন ছোলা, পেঁয়াজ, বেগুনি এগুলো খেতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে একটু মাঝে মধ্যে ভিন্নতা আনতে আমরা কিন্তু অন্যান্য কিছু আইটেম ফ্রোজেন করতে পারি। ইফতার আইটেম যেমন সিঙ্গারা, সমোসা, চিকেন রোল বলেন বা যে কোনো ধরনের কাবাব বলেন সেগুলো করতে পারি। তো আজকে হচ্ছে আমি চিকেন রোল বানিয়ে নিচ্ছি এবং এর সঙ্গে কিছুটা ভেজিটেবল দিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমি শিটগুলোকে বানিয়ে নিচ্ছি এরকম ব্যাটার থেকে। তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো আমি ভেজিটেবল এবং চিকেনের যে পোরটা আছে সেটাকে আমি দিয়ে তারপরে হচ্ছে রোলটাকে ফোল্ড করে নিব, রোলের আকৃতি দিয়ে নিব। তো এভাবে আমরা চাইলে কিন্তু সিঙ্গারা, সমোসা, বিভিন্ন ধরনের কাবাব, চিকেন বল বা যে কোনো ধরনের আইটেমগুলোকে আমরা বানিয়ে ফ্রিজে খুবই ইজিলি ফ্রোজেন করতে পারি এবং সেটাকে হচ্ছে আমরা জাস্ট ইফতারের সময় আমাদের টেস্ট অনুযায়ী বের করে নিয়ে যখন যেটা খেতে ইচ্ছা করে তো সেক্ষেত্রে আমরা খেয়ে নিতে পারি। এই তো ভিতরে আমি পোরটা দিয়ে তারপরে হচ্ছে রোল শেপ করে নিলাম, এভাবে রোল করে নিলাম। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যদি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সামনে একটু ময়দা দিয়ে তৈরি করা, এভাবে এটা লাগিয়ে নিলে তাহলে দেখা যায় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই তো সবগুলো রোল কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করব এটাকে যাতে ভাজার পরে খেতে আরও বেশি ভালো লাগে সেজন্য রোলের যে শিটটা তৈরি করেছিলাম সেটার যে ব্যাটারটা ছিল বাড়তি কিছু ছিল তো সেটার মধ্যে আমি রোলগুলোকে এভাবে চুবিয়ে নিয়ে তারপরে এটা ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিয়েছি। এতে করে দেখা যায় রোলটা যখন ভেজে খাওয়া হয় অনেক বেশি টেস্টি এবং ক্রিস্পি হয়, জাস্ট মুখে দিলে একটা মচমচে ভাব চলে আসে এবং খেতেও খুব বেশি মজা হয়। ঠিক এভাবে আমি একে একে সবগুলো রোলকে এভাবে ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিব, প্রথমে ব্যাটারে চুবিয়ে নেওয়ার পরে এবং তারপরেই হচ্ছে আমি এগুলোকে ফ্রোজেন করব। আর ফ্রোজেন করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছুটা বিষয় মাথায় রাখতে হবে যাতে করে এই রোলগুলো ভালোভাবে ফ্রোজেন অবস্থাতে থাকে। তো এভাবে আমি একের পর এক সবগুলোকে বানিয়ে নিয়ে তারপরে এরকম ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়েছি এবং এরপরে আমি এগুলোকে ফ্রোজেন করব। রোলগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে ট্রের মধ্যে করে। এতে করে যেটা হয়েছে রোলগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবং একটার সঙ্গে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকছে না যখন আমি এভাবে রেখে দিচ্ছি। আর আমি প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে যেটা করছি একটা লেয়ার দেওয়ার পরে উপরে একটা ট্রান্সপারেন্ট পাতলা কাগজ দিয়ে তার উপরে হচ্ছে আমি পরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি ধাপে ধাপে 3 লেয়ার করে এগুলোকে রেখে দিচ্ছি। আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।